হোসেন মোহাম্মদ এরশাদকে যেদিন গ্রেপ্তার করা হলো রাত 12টার সময়, এরশাদ সাহেব নিজে আমাকে বলেছেন যে 70% হচ্ছে ভারতীয় সেনা র্যাবের পোশাক পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। তাহলে এবং সুজাতা সিং এরশাদ সাহেবকে যা বলেছে, উনি তো সামান্য পাবলিকলি প্রকাশ করেছেন, কিন্তু ইন্টারনালি তা আরও অনেক ঘটনা আছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের একটা অঙ্গরাজ্যে পরিণত করা হয়েছিল। জাতীয় পার্টি খুবই বিতর্কিত, যেহেতু ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে জাতীয় পার্টি নামধারী দলের একটা অংশ কাজ করে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এত বিতর্কিত দলের নাম নিয়ে আপনারা আবার শেখ হাসিনা বিরোধী রাজনীতি করে গেছেন, দীর্ঘ 16 বছর বা 14 বছর ধরে সংগ্রাম করে গেছেন, এটা কিভাবে সম্ভব হয়েছে? আর যেহেতু জাতীয় পার্টি নিয়ে মানুষের ধারণা, মানুষ ঘৃণার চোখে দেখে, এ বিষয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি ফ্যাক্ট ইজ দিস, যে জাতীয় পার্টি নিয়ে অনেক বিতর্ক আছে। তা সত্ত্বেও আমরা যে মুহূর্তে, আমি ব্যক্তিগতভাবে আমার পদত্যাগপত্র আমি এরশাদ সাহেবের হাতে দিয়েছি, উনি আমার পদত্যাগপত্র গ্রহণ করেননি। আমাকে উনি অনেক স্নেহ করতেন, এবং জাতীয় পার্টি সারা বাংলাদেশে যারা করে তারা সকলেই অবগত আছে যে হোসেন মোহাম্মদ এরশাদ সারা বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে আমার প্রতি তার একটা আলাদা অগাধ বিশ্বাস ছিল। কিন্তু এরশাদ সাহেবের 14 সালে যে নির্বাচনে উনি এমপি হলেন, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারিনি। আমি তাকে বলেছি যে আপনি এমপি হলেন কিভাবে? তো বললো যে আমি তো হাসপাতালে ছিলাম, আমি তো নির্বাচন করিনি, আমি প্রত্যাহার করেছি, সব প্রত্যাহারগুলো গ্রহণ করেছে, একটা গ্রহণ করেনি, আমাকে এমপি ঘোষণা করেছে। তো যাই হোক, একটা দীর্ঘ আলোচনা। আমরা জীবনের ঝুঁকি নিয়ে সেই দিন আমাদের নেতা, এদেশের চলমান রাজনীতির, মুক্তিযুদ্ধের পরে যেগুলো নেতা তার নিজের মহিমায় ভাস্বর হয়েছেন, তার অন্যতম হচ্ছে কাজী জাফর আহমদ। তার দূরদৃষ্টি, তার সাংগঠনিক দক্ষতা, ক্ষমতা এবং রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে দেশটাকে বাঁচাতে হলে, ফ্যাসিস্টের হাত থেকে দেশকে বাঁচাতে হলে, আধিপত্যবাদ শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে হলে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। এবং আমরা সেই দিন আমাদের নেতা কাজী জাফর আহমদ, 18 দলীয় জোট ছিল, 18 দলীয় জোটের নেতা, এই দেশের সব থেকে জনপ্রিয় নেত্রী দেশমাতা খালেদা জিয়ার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের নেতা কাজী জাফর আহমদ বলেছেন যে আমি জীবনে যা ভুল করেছি তার ঋণ পরিশোধ করার জন্য আমার জাতীয় পার্টিকে আমি দেশমাতা খালেদা জিয়ার হাতে তুলে দিয়ে গেলাম। যদি আমি নাও বাঁচি, তাহলেও আমার দল যতদিন থাকবে বিএনপির প্রতি, দেশমাতা খালেদা জিয়ার প্রতি, তার নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তারা জীবন দেবে। এবং সত্য কথা বলতে কি, আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। এই বিএনপি জোটে আসার পরে আমার এলাকার, আমার বলতে গেলে আমাদের সব একই গ্রামে বাড়ি, মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু, আমি, আমরা বলতে গেলে সব একই গ্রামের বাড়ি। আমি মহাজোট ছেড়ে যখন 4 দলীয় জোটে আসলাম, আমার প্রতি চরম আক্রোশের আমি শিকার হই। বহু মামলায় আমি আসামি হই, গ্রেপ্তার হই। 18 দিন আমি রিমান্ডে থাকাকালীন আমার উপরে চলেছে
অকথ্য নির্যাতন বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই এইটার সাক্ষী, যে আমাকে কিভাবে সবাই আমরা গ্রেপ্তার হয়েছি, কিন্তু আমার প্রতি চলেছে অমানসিক নির্যাতন। সেই নির্যাতন সহ্য করেও আমি এবং আমার দল ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছি। জাতীয় পার্টির বিতর্ক নিয়ে আমি বেশি কথা আজকে বলবো না। জাতীয় পার্টি পরিস্থিতির শিকার হয়েছে। একটি মামলা, মঞ্জুর হত্যা মামলা, এই মামলায় এরশাদকে বারবার ভারতীয় আধিপত্যবাদের চাপে তাকে বারবার নথি স্বীকার করতে হয়েছে। এটা তিনি দুঃখ করে বারবার বলেছেন যে এরশাদ সাহেব কিন্তু আন্তরিকভাবে একজন জাতীয়তাবাদী মানুষ ছিলেন, চিন্তা চেতনার মানুষ ছিলেন, কিন্তু তার যে গুণাবলী ছিল আমরা জাতীয় পার্টি হিসেবে তাকে সেভাবে উপস্থাপন করতে পারিনি। আজকে সংস্কার বলা হচ্ছে, এই সংস্কারের নায়ক এরশাদ। উপজেলা পদ্ধতি, জেলা পরিষদ, বাংলাদেশে এরশাদ সাহেবের একটা স্লোগান ছিল ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য তিনি বাংলাদেশে নতুন একটা ডিপার্টমেন্ট খুলেছিলেন। সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ব্যুরো। পরে এটা লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হয়েছে। এই ডিপার্টমেন্টের মাধ্যমে ৬৮,০০০ গ্রামে আজকে আর কোনো কাঁচা রাস্তা আপনি খুঁজে পাবেন না। এই ইটগুলো যদি কথা বলতে পারত তাহলে এরশাদ করতো। ৬৮,০০০ গ্রামে এই যে আমাদের যোগাযোগ ব্যবস্থা, এসে বলতেন যে ৩টা সন দেব জাতিকে: ইলেকট্রিফিকেশন, এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। এবং তিনি তা স্বল্প বাজেট ছিল, তা দিয়েও করা সম্ভব হয়েছে। আমাদের নেতা কাজী জাফর আহমদ এখানে বিশাল ভূমিকা রেখেছেন এরশাদ সাহেবকে গণমুখী পরিকল্পনা নীতি এবং বাস্তবায়ন করতে। উপজেলা পদ্ধতি, এখন দেখেন ঢাকা কোর্টের নাম সাভার কোর্ট, সেটা কোথায় বসবে? সদরঘাটে। কোর্টের নাম ধামরাই কোর্ট, কোথায় বসবে? সদরঘাট। কোর্টের নাম নবাবগঞ্জ কোর্ট, কোথায় বসবে? ঢাকায়। কেন? ধামরাই কোর্ট ধামরাই বসতে অসুবিধা কোথায়? উপজেলা যে কমপ্লেক্স, সেখানে উপজেলা ম্যাজিস্ট্রেটের জন্য বিশাল চেম্বার, বিশাল আপনার আদালত কক্ষ তৈরি করা হয়েছে। সেটা যদি সেখানে থাকতো, জনগণ উপকৃত হতো এবং ওই উপজেলাকে কেন্দ্র করে উপজেলা কমপ্লেক্সের আশেপাশে একটা মার্কেট তৈরি হয়ে যেত, ব্যাপক মানুষের কর্মসংস্থান হতো। কিন্তু আজকে উপজেলা পদ্ধতি নাম কেউ আসতে দেওয়া হয়েছে, নাম হচ্ছে উপজেলা পরিষদ, কিন্তু এটা উপজেলা পরিষদ না, লেখা হয় উপজেলা প্রশাসন। এবং হাসিনা এই দেশে আমলাদেরকে দিয়ে দেশ চালিয়েছে, এবং আমলাদের দিয়ে দেশ চালাতে যে এই দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, হিমালয়কেও মনে হয় আপনার লজ্জা দিবে। এই পরিমাণ লুট হয়েছে দেশে, এবং এই টাকাটা বিদেশে পাচার হয়ে গিয়েছে। এই টাকাটা যদি দেশে থাকতো এবং এটা বিনিয়োগ হতো, তাহলেও এই দেশে আর কোনো বেকার থাকতো না। বাচ্চা ছেলে বিয়ে করে 3 দিনের মাথায় 7 দিনের মাথায় নববধূকে বাড়িতে রেখে ওই বিদেশে চাকরি করে চলতে যাচ্ছে। এর থেকে মর্মান্তিক ঘটনা হতেই পারে না। এটা একটা অমানবিক ব্যাপার যে একটা বাচ্চা ছেলেকে ওই শ্বশুরবাড়িতে টাকা নিয়েছে, টাকা নিয়ে সে বিদেশ চলে গিয়েছে ওই বউটা। এতে কী হচ্ছে? সামাজিক এবং পারিবারিক নানা রকমের সংকট এবং সমস্যার সৃষ্টি হচ্ছে, যা আমরা সবাই প্রতিনিয়ত আমরা এটা মোকাবেলা করি। জিএম কাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কি? জিএম কাদের একজন শতভাগ সৎ মানুষ, নিঃসন্দেহে। তিনি, যেহেতু আমি জাতীয় পার্টি করি, আমার সাথে যোগাযোগ আছে, তিনি প্রাণান্তকর চেষ্টা করেছিলেন যে 24 সালের নির্বাচন না করার। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং আমাদের গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই জাতীয় পার্টিকে বিভক্ত করে
বেগম রওশনের সাথে একটা ভাগে বিভক্ত করে। আর জিএম কাদেরকে বলা হয় যে যদি তুমি না করো তাহলে এই যে আর একটা রেডি আছে, লাঙল আমরা তাকে দিয়ে দিব। এই উভয় সংকটে পড়ে জিএম কাদের নিজেও তার জীবনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন এবং তাকে বাধ্য করা হয়েছে এবং অপমানজনক সিট দেওয়া হয়েছে। সিট ভাগাভাগি হয়েছে, কিন্তু তাকে অপমানজনকভাবে সিট দেওয়া হয়েছে। কারণ এটা সেও আক্রোশের শিকার হয়েছে, এটা বলতে হবে, সত্য কথাই বলার লিঙ্কন। কিন্তু জিএম কাদের সাহেব তো 14 বছর ধরেই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ছিলেন, সঙ্গে ছিলেন, ঘটনাটা হল নির্বাচন করে দিয়েছেন। জি, কিন্তু আপনি ওনার পক্ষ নিচ্ছেন না। আমি পক্ষ নিচ্ছি না, তো যেটা বাস্তব সত্য কথাগুলো বলতে হবে। আমি তো ওখানে ছিলাম। হোসেন মোহাম্মদ এরশাদকে যেদিন গ্রেপ্তার করা হলো রাত 12টার সময়, এরশাদ সাহেব নিজে আমাকে বলেছেন যে 70% হচ্ছে ভারতীয় সেনা, র্যাবের পোশাক পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। তাহলে এবং সুজাতা সিং এরশাদ সাহেবকে যা বলেছে, উনি তো সামান্য পাবলিকলি প্রকাশ করেছেন, কিন্তু ইন্টারনালি তা আরও অনেক ঘটনা আছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের একটা অঙ্গরাজ্যে পরিণত করা হয়েছিল এবং তার নির্যাতনের শিকার দেশমাতা খালেদা জিয়া সহ এই দেশের লক্ষ কোটি মানুষ আমরা সাফার করেছি। সালাউদ্দিন সাহেবকে গ্রেপ্তার করা হলো ঢাকায়, তাকে কেন শিলংয়ে পাওয়া গেল? ইলিয়াস আলী সিলেটের নদী নিয়ে আন্দোলন করছিল, তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশে তাকে গ্রেপ্তার করে তাকে যে গুম করা হলো, আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া গেল না। আমি বলতে চাই না, কিন্তু আমি নিশ্চিত করে বুঝতে পারি যে তাকে হত্যা করা হয়েছে, এবং তাকেই শুধু না, তার ড্রাইভারকেও হত্যা করা হয়েছে। এইটা করা হয়েছে দেশে একটা ভীতির কালচার তৈরি করা হয়েছিল। আমরা জাতীয় পার্টি করি, আমরা পক্ষে বিপক্ষে বলছি না। আমাদের এখন দেশ স্বাধীন হয়েছে। কিভাবে স্বাধীন হয়েছে? 1971 সালে আমরা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে এই দেশকে একবার মুক্ত করেছি। মুক্ত হওয়ার পরে দেখলাম আমরা ভারতীয় আধিপত্যবাদের খপ্পরে আমাদের স্বাধীনতা সেখানে জিম্মি হয়ে আছে। 2024 সালের 5ই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনটা হচ্ছে মূলত ভারতীয় আধিপত্যবাদ থেকে স্বাধীনতা পেয়েছি। এই জন্যই বলা হচ্ছে যে এটা দ্বিতীয় স্বাধীনতা, এই জন্যই বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা।